আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 27 ও 28 বর্ষের শিক্ষার্থীরা অর্থাৎ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাধারণ গণিতের পরিমিতি চ্যাপ্টারের সর্বশেষ অংশ নিয়ে, অর্থাৎ পরিমিতি চ্যাপ্টারের পার্ট 4 অর্থাৎ 16.4। তো আসো শুরু করে দেই। তো প্রথমেই আমরা দেখো পরিমিতির পার্ট 4 নিয়ে কথা বলবো, 16.4, যেটা হচ্ছে মেইন অংশ যেখানে হচ্ছে আমাদের কি বলতো আয়তাকার ঘনবস্তু। তাহলে আয়তাকার ঘনবস্তু চিনতে গেলে আমাদেরকে আগে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে ঘনবস্তু জিনিসটা কি বা এই ঘনবস্তুর আসলে কি কি আছে। দেখো, ঘনবস্তু বলতে আসলে আমরা এমন একটা বস্তুকে বুঝি যেটা ঘনবস্তুর একটা প্রধান থিম, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক বস্তু। কিরকম ত্রিমাত্রিক বস্তু? যেমন আমরা যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ বলে থাকি, তাই না? অর্থাৎ দ্বিমাত্রিক একটা তল। আর এই আয়তাকার ঘনবস্তুর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ত্রিমাত্রিক, অর্থাৎ যেটার মাত্রা কয়টা? 3টা। তাহলে মাত্রাগুলা কি কি? মাত্রাগুলোর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে দৈর্ঘ্য, তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রস্থ, দেন তারপরে যেটা আছে ফাইনালি সেটা হচ্ছে উচ্চতা। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিমাত্রিক বস্তু, যেটাকে আমরা বলে থাকি কি বলতো আয়তাকার ঘনবস্তু। যেমন আমাদের দেখো ডান পাশে একটা চিত্র দেওয়া আছে আয়তাকার ঘনবস্তু। দেখো এই যে এই দিক বরাবর যদি আমরা একটা চিন্তা করি, এটা ধরলাম সাপোজ দৈর্ঘ্য a, আর উচ্চতা ধরো এই বরাবর বা হচ্ছে ডান দিক বরাবর যেটা সেটা হচ্ছে b প্রস্থ, আর এই যে উচ্চতা অর্থাৎ 3টা তল যার আছে, 3টা মাত্রা যার আছে সেটা হচ্ছে আমাদের কি আয়তাকার ঘনবস্তু। তাহলে সেই ক্ষেত্রে দেখো এর ক্ষেত্রে কি কি নির্ণয় করা যাবে? আয়তাকার ঘনবস্তুর জন্য প্রত্যেকটা পৃষ্ঠ এরকম, দেখো প্রত্যেকটা পৃষ্ঠ আমরা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে টোটাল তল দেখতে পাবো কয়টা বলতো? টোটাল হচ্ছে 6টা। যদি আমরা খুব সহজে একে বুঝতে চাই, দেখো আমাদের বহুল ব্যবহৃত একটা উপাদান আছে যেমন ইট, অথবা যদি আমাদের যে কোনো একটা বইয়ের কথা বলি, বই, মোটা বই, অর্থাৎ তুলনামূলকভাবে আকৃতিগত দিক থেকে যে বইটা একটু মোটা সেটা আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো যে কোনো একটা বই নিয়ে যদি আমরা কাজ করি তাহলে, বা অথবা ইট নিয়ে যদি কাজ করি, দেখো ইটের ক্ষেত্রে উপরের একটা পৃষ্ঠ, আবার নিচের একটা পৃষ্ঠ তল, আবার ডান পাশে, আবার বাম পাশে, আবার তোমার কি তুমি দৈর্ঘ্য বরাবর চিন্তা করো, প্রস্থ বরাবর চিন্তা করো, আর হচ্ছে উচ্চতা বরাবর চিন্তা করো। দেখো টোটাল কয়টা আছে বলতো? টোটাল 6টা। টোটাল 6টা হইলেও দৈর্ঘ্য বরাবর 2টা, প্রস্থ বরাবর 2টা এবং উচ্চতা বরাবর হচ্ছে 2টা। এই হচ্ছে আমাদের টোটাল 6টা তল, ঠিক আছে? যার কারণে আমরা 3টা জিনিস দেখতে পাই, একটা হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে দেখো আমরা যদি এটা একটা আয়তাকার ঘনবস্তু চিন্তা করি, তাহলে এর ক্ষেত্রে আসলে আমরা কি কি নির্ণয় করতে পারি? দেখো এই নির্ণয়ের ক্ষেত্রে প্রথমেই আমরা যেটা বলবো সেটা হচ্ছে, যদি আমরা এই আয়তাকার ঘনবস্তুর জন্য প্রথমেই ক্ষেত্রফলের কথা বলি, ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন খেয়াল করো তো, আমাদের আয়তাকার ঘনবস্তুর জন্য আমরা যদি বলে থাকি প্রত্যেকটার ক্ষেত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, আমরা দৈর্ঘ্যকে ধরে নিলাম সাপোজ a, প্রস্থ হচ্ছে b এবং উচ্চতাকে যদি আমরা সাপোজ c চিন্তা করি, তাহলে এই ক্ষেত্রে দেখো তো আমাদের টোটাল পৃষ্ঠ বা তল যেন কয়টা আছে? টোটাল আছে হচ্ছে পৃষ্ঠ বা তল হচ্ছে 6টি। তাহলে 6টা তলের জন্য টোটাল কয়টা ক্ষেত্রফল বের হবে? টোটাল 6টা ক্ষেত্রফল বের হবে। বাট মজার বিষয় হচ্ছে এই দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল হচ্ছে 2টা, মানে প্রস্থ বরাবর 2টা এবং উচ্চতা বরাবর হচ্ছে 2টা। এই হচ্ছে টোটাল 6টা। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি টোটাল ক্ষেত্রফলটা বলি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তল বা পৃষ্ঠতল, এখানে একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে সমগ্র তল বা পৃষ্ঠতল। ওকে, সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে আয়তাকার ঘনবস্তুর জন্য 2 * AB + BC + CA, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এরপরে আসো যদি আমরা ঘনকের কর্ণের কথা বলি, কর্ণের জন্য চিন্তা করো তো, আমরা যে কোনো বর্গক্ষেত্রের জন্য, যে কোনো চতুর্ভুজের জন্য আমরা কর্ণ কি বলতাম? √a² + b², মানে আয়তক্ষেত্রের জন্য আমরা কি বলতাম? √a² + b²। দ্যাট মিন্স দৈর্ঘ্য স্কয়ার প্লাস
প্রস্থ স্কয়ার, বাট এটা যেহেতু ত্রিমাত্রিক, একটু খেয়াল করো, যেহেতু এটা ত্রিমাত্রিক তাহলে এই দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আবার হচ্ছে তোমার উচ্চতাও আছে, তাহলে তিনটা আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে এই যে উক্ত চিত্রের মধ্যে যদি আমরা একটু জিনিস খেয়াল করি, এ থেকে এফ পর্যন্ত যেটা, এটা হচ্ছে আমাদের কর্ণ। তাহলে এই কর্ণের জন্য যদি আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করি, তাহলে সেই কর্ণের জন্য সূত্র হবে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার, দ্যাট মিন্স এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা হচ্ছে আমাদের কর্ণ। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে আয়তন। আয়তন সেটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু হচ্ছে উচ্চতা, এই হচ্ছে আমাদের আয়তন। তাহলে এই হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তু। বুঝতে পারছি? তাহলে কি কি পড়লাম বলতো? আমরা আয়তাকার ঘনবস্তুর জন্য সমগ্রতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল, দেন কর্ণ এবং হচ্ছে আয়তন। এখানে একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এই যেটা হচ্ছে, যেমন আমরা বলতেছিলাম এখানে এ বি অথবা বিসি অথবা সি এ, দেখো এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ নিয়ে ক্ষেত্রফল, এটা প্রস্থ উচ্চতা নিয়ে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে আমাদের কি বলতো উচ্চতা এবং দৈর্ঘ্য নিয়ে ক্ষেত্রফল। এটা হচ্ছে একটা নির্দিষ্ট তল, এটা আরেকটা তল এবং এইটা হচ্ছে আরেকটা তল। এখন দেখো প্রত্যেকটাই হচ্ছে আলাদা আলাদা তল। এরকম তল কয়টা করে আছে বলতো? এই দৈর্ঘ্য বরাবর দুইটা, দৈর্ঘ্য প্রস্থ বরাবর দুইটা, প্রস্থ উচ্চতা বরাবর দুইটা, এবং উচ্চতা এবং দৈর্ঘ্য বরাবর কয়টা? দুইটা। এইখান থেকে আমরা এই যে 20 পাই। বুঝতে পারছি? ওকে, এরপরে যাও, এরপর আসো ঘনক। খেয়াল করো, আমরা যদি আয়তাকার ঘনবস্তু বুঝে থাকি তাহলে ঘনকটা আমাদের জন্য খুবই ইজি। এখানে বোঝানোর মতো তেমন কিছু নাই, শুধুমাত্র একটা জিনিস আমরা বুঝবো, সেটা হচ্ছে আয়তাকার ঘনবস্তু আর এই ঘনকের মধ্যে পার্থক্য হচ্ছে একটা জায়গাতে, সেটা হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটা বলছিলাম না বলতো? কিসের জন্য? আয়তাকার ঘনবস্তুর জন্য। বাট এখানে ঘনকের জন্য বিশেষত্ব হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা পরস্পর কি হবে? সমান। যেমন আমরা চতুর্ভুজ পড়তে গিয়ে আয়তক্ষেত্র আর বর্গের মধ্যে একটা জিনিস পার্থক্য পাইছিলাম, কি সেটা বলতো? আয়তক্ষেত্র ছিল বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, বাট তোমার বর্গের জন্য আমরা বলেছিলাম চারটা বাহুই পরস্পর সমান। এখানেও ঠিক তাই, দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা তিনটাই পরস্পর সমান যদি হয় তাহলে সেটাকে আমরা বলে থাকি কি? একটা ঘনক। তাহলে এই ঘনকের জন্য আমাদের সমগ্রতল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল যেটা আসবে সেটা হচ্ছে, দেখো আমরা সূত্র কি পড়েছিলাম? 2 * ab + bc + ca। তাহলে সেই ক্ষেত্রে a a a সবগুলো যদি ক্যালকুলেশন করা হয় তাহলে পাওয়া যায় হচ্ছে 6a², যদি সবগুলোর পরিবর্তে আমরা a ধরে নেই। ওকে, দেন তারপর আসো আয়তন। যদি বলি আয়তন হচ্ছে a * a * a, দ্যাট মিন্স কি পাওয়া যায় বলতো? a³ এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে কর্ণ। তাহলে কর্ণ হচ্ছে √a² + a² + a², দ্যাট মিন্স কি আসবে বলতো? √3 হচ্ছে a। এই যেটা হচ্ছে আমাদের কি বলতো? কর্ণ। এই হচ্ছে আমাদের আয়তাকার, সরি এই হচ্ছে আমাদের ঘনক। বুঝতে পারছি? ওকে, ডান। এরপরে আসো, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বেলুন বা সিলিন্ডার। খেয়াল করো, বেলুন বা সিলিন্ডার বলতে আসলে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে, দেখো আমরা সহজ করে যদি বলি এই বেলুন বা সিলিন্ডার, এটাকে যদি আমরা একটা জিনিসের সাথে কম্পেয়ার করি সেটা হচ্ছে পাইপ। আমরা যে কোনো সময় দেখো আমাদের প্রয়োজনের ক্ষেত্রে আমরা পাইপ ব্যবহার করি না? যেমন হচ্ছে যে কোনো একটা পাইপ যদি চিন্তা করা হয়, দেখো ওই পাইপটা যদি একটা গোলাকার শেপ আমরা চিন্তা করি, সাপোজ ধরো, দেখো আমরা যদি এরকম ভাবে একটা গোলাকার শেপ তৈরি করি, দেখো আমরা যদি এরকম ভাবে একটা গোলাকার শেপ চিন্তা করি, দেখো এটা একটা পাইপের মতো মনে হচ্ছে না? এই যে পাইপের মতো আকৃতি যেটা তৈরি হয়েছে, এটা হচ্ছে আমাদের একটা কি বলতো? পুরাটা মিলে হচ্ছে একটা বেলুন বা সিলিন্ডার। এখন এই সিলিন্ডারের ক্ষেত্রে আসলে আমরা কি কি দেখতে পাই, কি কি আছে সেটা খুঁজে বের করব। ফার্স্ট অফ অল দেখো, এটা একটা সিলিন্ডার, এর দুই পাশে দুইটা বৃত্তাকার শেপ আছে। এই বৃত্তাকার শেপ যেটা, সেটাকে বলা হয় হচ্ছে ভূমি। এই সিলিন্ডার বা বেলুনের ক্ষেত্রে কি বলা হবে বলতো?
ভূমি। তাহলে এটা যেহেতু বৃত্তাকার শেপ, এর যদি ব্যাসার্ধ আর হয়, তাহলে এই ভূমির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। কোথা থেকে আসছে বলতো? এটা আসছে হচ্ছে বৃত্ত থেকে। বৃত্ত থেকে। এখন আসো, এরপরে আসো আর একটা জিনিস আমরা কি বের করতে পারি। তাহলে প্রথমে যেটা আমরা দুই পাশে পাইলাম সেটা কি বলতো? সেটা হচ্ছে আমাদের ভূমির ক্ষেত্রফল, রাইট? এরপর আসো, দেখো যদি ভূমি অংশটাকে আমরা বাদ রাখি, এটা কি একটা বক্রপৃষ্ঠ না? ওকে, আমরা এটা একটা বৃত্তাকার শেপ পাইছি, খেয়াল করো। আমরা যদি এটাকে একটা সোজা দাগ দিয়ে কেটে ফেলতে পারি, তাহলে এরকম একটা আয়তাকার বস্তু পাওয়া যাবে। দেখো এই যে বৃত্তাকার শেপ ছিল, তার কারণে এইখান থেকে যদি আমরা একটা দূরত্ব চিন্তা করি, এই দূরত্বটা আসলে কতটুকু বলতো? আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট এটা বৃত্ত ছিল না, সেটা কেটে আমরা কি করছি? সমান করে ফেলছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে এই পৃষ্ঠ বরাবর দৈর্ঘ্য কত? একটা দৈর্ঘ্য পাওয়া যাবে 2 পাই আর। আর এই যে এই লম্বালম্বি যে দূরত্ব, এটাকে আমরা উচ্চতা যদি বলি এবং তার মান যদি h হয়, তাহলে তার বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিধি ইনটু উচ্চতা, দ্যাট মিন্স 2 পাই আর ইনটু h। এটা হচ্ছে আমাদের বক্র পৃষ্ঠের বা বক্রতলের ক্ষেত্রফল। এরপরে আসো, আমরা সম্পূর্ণ তল বা সমগ্র তল যদি বলি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রে ঘটনা কি কি ঘটবে বলতো? এটা আমরা একটা বেলুন বা সিলিন্ডার বলছি, রাইট? এই বেলুন বা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা বলতে পারি এর বক্রপৃষ্ঠের বা বক্রতলের ক্ষেত্রফল আছে, এই পাশে একটা ভূমির ক্ষেত্রফল আছে, এই পাশে একটা ভূমির ক্ষেত্রফল আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এতটুকু কি বলতে পারি যে এর সমগ্র তলের ক্ষেত্রফলের ঘটনাটা কি ঘটবে। দেখো, একটা ভূমি প্লাস বক্রতল প্লাস আরেকটা হচ্ছে ভূমি, এরকম হবে না? তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ফাইনালি আমাদের যে ইকুয়েশনটা দাঁড়ায় 2 পাই আর ইনটু আর প্লাস h, যেটা হচ্ছে আমাদের বক্রতল বা সম্পূর্ণ তল বা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কার ক্ষেত্রে? সিলিন্ডারের ক্ষেত্রে। আর লাস্ট ফাইনালি যেটা পাবো সেটা হচ্ছে আয়তন। আয়তন হচ্ছে আমরা জানি ত্রিমাত্রিক, ভূমির ক্ষেত্রফল ইনটু হচ্ছে উচ্চতা, অর্থাৎ পাই আর স্কয়ার ইনটু h। তাহলে খেয়াল করো, বেলুন বা সিলিন্ডারের ক্ষেত্রে আমরা আসলে কি কি নির্ণয় করতেছি। ফার্স্ট অফ অল, প্রথমেই আমরা যেটা নির্ণয় করতেছি সেটা হচ্ছে এই বেলুন বা সিলিন্ডারের জন্য ভূমির ক্ষেত্রফল। তোমরা একটু লিখে রাখো, ভূমির ক্ষেত্রফল সেটা হচ্ছে পাই আর স্কয়ার। দেন 2 নাম্বার আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে বক্রতল অথবা বক্রপৃষ্ঠ বলতে পারে, বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2 পাই আর ইনটু হচ্ছে h। ওকে, এরপরে 3 নাম্বার আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে সমগ্রতল অথবা পৃষ্ঠতল, যেটাই বলো, সেটার ক্ষেত্রে হচ্ছে আমাদের 2 পাই আর ইনটু আর প্লাস h। ওকে, আর লাস্ট ফাইনালি যেটা আমরা বলেছি সেটা হচ্ছে আয়তন। এই আয়তনের জন্য সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, যেটা ভূমির ক্ষেত্রফল ছিল, ইনটু হচ্ছে উচ্চতা, দ্যাট মিন্স পাই আর স্কয়ার h। এই হচ্ছে আমাদের আয়তন, এটা হচ্ছে সমগ্র তল, এটা হচ্ছে আমাদের বক্রতল, আর এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে এই হচ্ছে আমাদের বেলুন বা সিলিন্ডারের ক্ষেত্রে টোটাল 4টা সূত্র। দেখো, আমরা আমাদের এই পার্টের অর্থাৎ পরিমিতির লাস্ট পার্ট এর আমরা যতগুলো সূত্র দরকার ছিল সবগুলো আমরা পড়ে ফেলছি। এখন আমরা জাস্ট আমাদের ম্যাথ গুলো একটু দেখব। দেখো, প্রথমেই আমরা খুবই সহজ একটা ম্যাথ দিয়ে শুরু করব। দেখো, ম্যাথটাতে কি বলা হয়েছে, কোন ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। খেয়াল করো, ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত সেন্টিমিটার হইলে এর কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন। দেখো, তোমাদের কাছে একটু কনফিউশন মূলক প্রশ্ন না? কি বলছে? প্রথমেই ঘনকের পৃষ্ঠতলের কর্ণ বলছে, আবার আমাকে বেরও করতে বলছে কি বলতো? বের করতেও বলছে হচ্ছে কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য আর আয়তন বের করার জন্য প্রথমেই আমরা একটু সূত্রটা নিয়ে কথা বলি। ঘনকের জন্য কর্ণের কি ছিল বলতো? কর্ণ ছিল √3 ইনটু a। ওকে, আর আয়তন ছিল হচ্ছে কত বলতো? আয়তন ছিল হচ্ছে আমাদের a কিউব, তাই না? ওকে, তার মানে হচ্ছে আমাকে a এর মান আগে বের করতে হবে। আচ্ছা, a এর মান যদি আমরা বের করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে চিন্তা করো তো, এখানে আমাদের কি দেওয়া আছে?
পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য। দ্যাট মিন্স ঘনকের একটা যে কোনো পৃষ্ঠ যদি আমরা চিন্তা করি, ঘনকের ক্ষেত্রে কি ছিল, দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে কি সেটাকে আমরা একটা বর্গ বলতে পারি? ইয়েস, ঘনকের দেখো পৃষ্ঠতল এটা একটা হচ্ছে একটা বর্গ, রাইট? তাহলে সেই ক্ষেত্রে এই বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এত, তাহলে সেই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে বর্গের ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আমরা জানি কি জানি বলতো, আমরা জানি হচ্ছে ঘনকের পৃষ্ঠতল দ্যাট মিন্স এটা একটা বর্গ, তাহলে বর্গের কর্ণ √2 ইন্টু a, এবং তার মানটা কত দেওয়া আছে বলতো, তার মানটা দেওয়া আছে হচ্ছে 8√2। তাহলে আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে এতটুকু কি বলতে পারবো, শর্ত মতে √2 ইন্টু a ইকুয়ালস টু কত বলতো, 8√2। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয়, দেখো a এর মানটা আসবে হচ্ছে 8, এই যে a এর মান যেটা 8 পাওয়া গেল বলতো, সেটা কার মান? এটা হচ্ছে আমাদের ফাইনালি যে ঘনকটা আমরা বলতেছি, এই ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, রাইট? এক বাহুর দৈর্ঘ্য। তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য কত পাওয়া গেছে বলতো, 8। তাহলে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য যদি 8 হয়, এখন আমাকে আসো ঘনকের বাহুর দৈর্ঘ্য থেকে আমাদের কি বের করতে বলছে, কর্ণ। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করো এখান থেকে, কর্ণ সমান √3 ইন্টু a, এর মান কত বলতো, 8। তাহলে আমরা 8√3 বলতে পারি, এটা হচ্ছে আমাদের ঘনকের কর্ণের দৈর্ঘ্য। এরপর আসো ঘনকের আয়তন যদি বলি, আয়তন হচ্ছে a কিউব, দ্যাট মিন্স 8 কিউব, এন্ড 8 কিউবের মান কত বলতো, 8 কিউবের মানটা আমরা একটু বের করে দেখি, 8 তার কিউব যদি করা হয় তাহলে 512, এই যেটা হচ্ছে আমাদের आंसर। ওকে, তাহলে দেখো তো আমরা বুঝতে পারছি কিনা ম্যাথটা। তাহলে আমাদের প্রথম যে জায়গাটা ছিল সেটা হচ্ছে এই যে এই প্রশ্নটুকু ধরতে পারা, যে আসলে এটা কি বলে দিছে, যে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য, অর্থাৎ যে কোনো একটা পৃষ্ঠ বা তলের কর্ণটা ছিল হচ্ছে 8√2। ওকে, আমরা কি বুঝতে পারছি সবাই? তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখে নিবে, এটা তোমাদের বইয়ের হচ্ছে উদাহরণ 32 নম্বরের একটা ম্যাথ। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে আমাদের বইয়ের অনুশীলনের একটা ম্যাথ। সেটা হচ্ছে দেখো, একটি আয়তাকার ঘনবস্তুর 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। দেখো আয়তাকার ঘনবস্তু কি বলছে, 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। এই কথাটুকুর মানে কি আমরা বুঝতে পারছি? আমি আবারও রিপিট করতেছি, খেয়াল করো। একটা আয়তাকার ঘনবস্তু, তাহলে আয়তাকার ঘনবস্তু যদি আমরা বলি, যে সেই আয়তাকার ঘনবস্তুটি কি বলছে, 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। 48 বর্গ মিটার ভূমির উপর দণ্ডায়মান। দেখো ঘনবস্তু এত ভূমি বলছে, তার মানে যে কোনো একটা পৃষ্ঠ বা তলের কথা বলছে। যদি তাই হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে বলতে পারি যে ওই আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য a এবং প্রস্থ যদি b হয়, তাহলে সেই ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী ab সমান 48 বলা যাবে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে বলছে এর উচ্চতা 3 মিটার, এর উচ্চতা 3 মিটার এবং কর্ণ 13 মিটার হইলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। দ্যাট মিন্স আমাদের কাছে আসলে প্রশ্নে চাওয়া হয়েছে a সমান কত এবং b সমান কত। কেন বলতো? কারণ এখানে উচ্চতা, দ্যাট মিন্স c সমান বলেই দিছে 3, c সমান আমাদেরকে বলেই দিছে কত বলতো, 3। আর আরেকটা জিনিস বলে দিছে, সেটা হচ্ছে কর্ণের মান। আয়তাকার ঘনবস্তুর জন্য আমরা কর্ণ কি জানি বলতো, √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান 13 বলে দিছে আমাদের।
তাহলে দেখো খেয়াল করো, যেহেতু কর্ণ আচ্ছা সি এর মান দেওয়া আছে, তাহলে এক কাজ করি, এই পাশে আমরা একটা স্কোয়ার করে দেই, এই পাশে স্কোয়ার করে দিই। তাহলে সুবিধাটা কি হলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, দেখো তো সি এর মান কত বলে দিছে, 3 স্কোয়ার, দ্যাট মিন্স 9 ইকুয়ালস টু কত, তার স্কোয়ার মানে 169। তাহলে সেই ক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু, দেখো তো 160 হয় কিনা আমাদের, এটা হচ্ছে আমাদের 2 নম্বর কন্ডিশন। যদি 2 নম্বর কন্ডিশন এটা হয়, তাহলে এখন আসো 2 নম্বর কন্ডিশন যদি আমাদের এটা হয়, দেখো এ বি এর মান আমরা পাইছি কি বলতো, কি কি পাইছি, এ বি সমান হচ্ছে আমাদের 48, এটা 1 নাম্বার ছিল। আর 2 নাম্বার আমরা পেয়েছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান কত, 160। তাহলে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে এ এবং বি এর মান। যদি আমরা এ এবং বি এর মান বের করতে যাই, তাহলে আমরা ফার্স্ট অফ অল আমাদের ফরমেশন অনুযায়ী আমরা প্রথমে একটা সূত্র জানি, আমরা জানি দেখো আমরা জানি a plus b তার হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো এটাকে আমরা একটু সাজাই, a স্কয়ার প্লাস b স্কয়ারটা আগে লিখলাম, প্লাস 2ab এটা পরে লিখলাম। এটার জন্য কত, 160 প্লাস 2 ইনটু ab এর মান হচ্ছে 48, তাহলে 160 যোগ হচ্ছে 48 গুণে কত, 96, তাহলে 256 খেয়াল করো, 256 যদি হয় a প্লাস b হোল স্কয়ারের মান, তাহলে a প্লাস b সমান কত বলো তো, এটাকে রুট করলে কত আসবে, 256 কে 16। দেখো a প্লাস b এর মান কত বলো তো, 16। যদি a প্লাস b এর মান 16 হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা কাজ কি করতে পারি, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে a মাইনাস b তার হোল স্কয়ারের জন্য আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 4ab। জানি না এটা আমরা, এটার মান 16 তার স্কয়ার মাইনাস হচ্ছে 4 ইনটু ab এর মান কত বলো তো, ab এর মান ছিল হচ্ছে 48। তাহলে সেই ক্ষেত্রে একটু ক্যালকুলেশনে যাই, 256 মাইনাস হচ্ছে, খেয়াল করো কত আসে, 48 ইনটু হচ্ছে 4, 192, 192। তাহলে এটা থেকে মাইনাস করলে আসতেছে 64, 64। আমার তো দরকার a মাইনাস b এর মান, তাহলে a মাইনাস b সমান কত আসবে বলো তো, 8, 64, ইয়েস। তাহলে এটাকে আমরা 3 নাম্বার চিন্তা করলাম সাপোজ, আর এটা হচ্ছে 4 নাম্বার চিন্তা করলাম। ওকে, ফাইনালি আমাদের কি বের করতে বলছিল বলো তো, ফাইনালি আমাদেরকে বের করতে বলছিল a এবং b। তাহলে এক কাজ করি, এখানে আমরা a প্লাস b এর মান পেয়ে গেছি এবং a মাইনাস b এর মান পেয়ে গেছি। তাহলে ফাইনালি যদি ক্যালকুলেশনে যাই, আমরা 3 প্লাস 4 এটা একবার করি, তাহলে এখান থেকে আমরা a এর মান পাবো, এবং দ্বিতীয় ক্ষেত্রে 3 থেকে আমরা কি করে দেব, 4 কে মাইনাস করে দেব, তাহলে এই ক্ষেত্রে আমরা b এর মান পাবো। এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, এতটুকু আমরা করতে পারবো সবাই, নাও এতটুকু আপনারা করিবেন স্যার, বুঝতে পারছি? ওকে ওকে, এরপরে আসো, এরপরে আরেকটা ম্যাথ দেওয়া আছে, খুবই সহজ ম্যাথ, সেটা হচ্ছে একটি আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ যথাক্রমে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। খেয়াল করো প্রশ্নটা একটু আমরা বুঝি। একটা আয়তাকার কাঠের বাক্সের বাইরের মাপ, দেখো বাইরের মাপ বলে দিচ্ছে 8 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। তাহলে আমরা যদি প্রথমেই এখান থেকে বলি a সমান ধরে নিলাম 8, b সমান বললাম 6 এবং c সমান বললাম হচ্ছে 4। নাও এতটুকু আমরা ধরলাম। এরপরে বলছে এর ভিতরের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 88। দেখো আমাদের মাপটা বলে দিছে হচ্ছে বাইরের জন্য, বাট ক্ষেত্রফলটা দেওয়া আছে কোথাকার বলতো, ভিতরের। এখন
খেয়াল করো তো, একটা আয়তাকার বাক্স যদি আমরা চিন্তা করি, আচ্ছা আয়তাকার না করে আমরা প্রথমে একটা বর্গাকার বাক্স চিন্তা করি। ধরো এরকম একটা বাক্স বর্গাকার। আচ্ছা এর যদি ধরো সাপোজ এই অংশটা একটু পুরুত্ব পরিমাণ হয়, অর্থাৎ এতটুকু, বাক্স যেহেতু তার মানে তার যে এরকম ভাবে একটা নির্দিষ্ট পরিমাণ পুরুত্ব থাকবে না, দেখো এরকম ভাবে কিন্তু থাকবে, তাই না? তাহলে এর জন্য যদি আমরা দুইটা জিনিস চিন্তা করি, ফার্স্ট অফ অল দেখো এর ভিতরের অংশের একটা মেজারমেন্ট আছে, তাই না, ব্যবহারযোগ্য, বাট এর বাইরের কি আরেকটা মাপ আছে না? একটু খেয়াল করে দেখো তো, এই যে বাহিরের যে মাপ এবং ভেতরের যে মাপ, দুইটা মাপ কি সেম? না, আমাদের এখানে বাইরের মাপগুলাই দেওয়া আছে। যদি এই পুরুত্বটা আসলে x হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো তো বাহিরের মাপ এবং ভেতরের মাপের মধ্যে যদি আমরা ভেতরের মাপটা a প্রাইম চিন্তা করি, তাহলে সেটাকে 8 মাইনাস, দেখো টোটাল বাহিরের মাপটা ছিল দৈর্ঘ্য বরাবর, টোটাল মাপটা ছিল 8, এখন কতটুকু পরিমাণ কমে গেছে, এই পাশে x ওই পাশে x, তাহলে টোটাল কত কমলো বলো তো? 8 মাইনাস 2x। সেম প্রসিডিউরে b প্রাইমের মান আসবে 6 মাইনাস 2x এবং c প্রাইমের মান আসবে 4 মাইনাস 2x। তাহলে খেয়াল করো ভিতরের মাপের জন্য এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটা হচ্ছে আমাদের উচ্চতা, রাইট? তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং উচ্চতা আছে, সেই ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল যদি বলি, যদি ক্ষেত্রফল বলতে যাই, দেখো তো ক্ষেত্রফল সমান কি হবে? 2 ইনটু a প্রাইম b প্রাইম প্লাস b প্রাইম c প্রাইম প্লাস c প্রাইম a প্রাইম, এটা না? এবং এই ক্ষেত্রফলটাই কত বলে দিছে বলো তো? এই ক্ষেত্রফলটাই বলে দিছে আমাদের 88। তাহলে সেইখান থেকে যদি আমরা ক্যালকুলেশনে যাই, দেখো এই a প্রাইমের পরিবর্তে আমরা এই যে 8 মাইনাস 2x এটাকে বসাবো, b প্রাইমের পরিবর্তে 6 মাইনাস 2x কে বসাবো। আমি একটা পোরশন তোমাদেরকে করে দিচ্ছি, এই যে a প্রাইম এবং b প্রাইমের মান বের করা। দেখো a প্রাইম এবং b প্রাইমের মান যদি আমরা বের করতে চাই, a প্রাইম b প্রাইম সমান তাহলে কি আসতেছে বলো তো? 8 মাইনাস 2x ইনটু 6 মাইনাস 2x, তাই নয় কি? ওকে, তাহলে ফার্স্ট কাজ, এই যে 8 দ্বারা এই পুরো অংশটাকে, অর্থাৎ এই 8 দ্বারা পুরো পোরশনটাকে আমরা গুণ করব। 8 দ্বারা প্রথমে 6 কে গুণ করো, 6 8 48, তারপরে মাইনাস কত আসবে? 8 দুগুণে 16x, তারপরে এই মাইনাস 2 দ্বারা, এই মাইনাস 2x দ্বারা আমরা এটাকে আবার গুণ করব, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12x, মাইনাস আছে প্লাস 4x স্কয়ার। দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশনে যাই, কত আসবে? 48 মাইনাস, দেখো তো 16 28, আচ্ছা 28x প্লাস 4x স্কয়ার। দেখো তো সেম প্রসিডিউর আমরা যদি বলি b প্রাইম c প্রাইম বের করব, c প্রাইম a প্রাইম বের করব, এই দুইটা মান বের করার পর দেন ফাইনালি আমরা জাস্ট এই যে এখানে বসাই দেব। কোথায় বলো তো? এইটা সমান 88, এই ক্যালকুলেশনটাতে বসাই দেব। ওকে, যেখান থেকে আমরা x এর ক্যালকুলেশন করলে x এর দুইটা মান পাবো, x1 একটা মান পাবো এবং x2 আরেকটা মান পাবো। এখন ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখো আমাদের উচ্চতার মান দেওয়া ছিল 4, প্রস্থ দেওয়া আছে 6 এবং দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 8। ক্যালকুলেশন করে যদি কোনো মান আমাদের এই তিনটা মানের একটার থেকেও বড় হয়, অর্থাৎ দেখো 4 এর থেকেও যদি বড় হয় এরকম মান যদি আসে, তাহলে সেই মানটা কি হবে না? গ্রহণযোগ্য হবে না। ওকে না, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বইয়ের আর একটা ম্যাথ। দেখো একটা দেয়ালের দৈর্ঘ্য দেওয়া আছে 25 মিটার, উচ্চতা 6 মিটার এবং পুরুত্ব 30 সেন্টিমিটার। একটা দেয়ালের জন্য দৈর্ঘ্য 25, উচ্চতা 6 এবং পুরুত্ব হচ্ছে 30 সেন্টিমিটার। একটি ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে। আবার একটা ইটের জন্য
দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 3 সেন্টিমিটার হইলে দেয়ালটি ইট দিয়ে তৈরি করতে প্রয়োজনীয় ইটের সংখ্যা। এন্ড ইটের সংখ্যা যদি আমরা বের করতে যাই তাহলে প্রথম কাজ আগে দেয়ালের আয়তন বের করতে হবে। আচ্ছা, দেয়ালের আয়তন যদি আমরা বের করতে যাই, দেওয়ালের আয়তন যদি আমি বের করতে যাই আয়তন, তাহলে সেটাতে আমাদের কি কি লাগবে? দেখো, যেহেতু কি বলছে দেয়াল, তাহলে আয়তাকার বস্তু, সেই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ছিল কত? 25 ইন্টু প্রস্থ কত? আচ্ছা, এক কাজ করি আমরা, এখানে দেখো সবগুলাই, বাকি সবগুলাই হচ্ছে সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে এক কাজ করি, এটাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করে নেই। 25 মিটার মানে কত বলতো? 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 25 মানে হচ্ছে 2500 গুড ইন্টু বি হচ্ছে তোমার 6 মিটার মানে 600 সেন্টিমিটার ইন্টু আর আমাদের পুরুত্ব দেওয়া আছে 30 সেন্টিমিটার। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কত আসবে দেখি? 2500 ইন্টু হচ্ছে 600 ইন্টু 30, তাহলে দেখো 45 একক দশক শতক, আচ্ছা 1 2 3 একক দশক শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 4 কোটি 50 লক্ষ এত ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব। তাহলে এটা আসো, এটা হচ্ছে দেয়ালের আয়তন। এখন এক কাজ করি, আসো ইটের আয়তন বের করি। ইটের আয়তনটা বের করি। ইটের আয়তনের জন্য দেখো, এর দৈর্ঘ্য দেওয়া আছে 10 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 3 সেন্টিমিটার। কত আসবে বলো তো? 150 ইয়েস 150 সেন্টিমিটার কিউব। দেখো, আমাদের ফাইনালি যদি বলি, আমাদের দেয়ালের আয়তন হচ্ছে এত এবং ইটের আয়তন হচ্ছে এত, তাহলে আমরা বলবো যে ইটের প্রয়োজন বা ইট লাগবে কতগুলা দেখি। আমার টোটাল হচ্ছে 4 5 1 2 3 1 2 3 ভাগ কত? 150। এটা দ্বারা ভাগ করবো আমরা, आंसर ভাগ হচ্ছে কত? 150। একক দশক শতক হাজার অযুত লক্ষ, দেখো 3 লক্ষটি 3000000 এত, এটা হচ্ছে আমাদের आंसर। তাহলে এতগুলো হচ্ছে আমাদের হিট লাগবে। কি খুব ইজি না? খুবই ইজি একটা ম্যাথ। ওকে, এরপর আসো আমরা পরবর্তী ম্যাথে যাই। পরবর্তী ম্যাথে কি আছে? পরবর্তী ম্যাথে আছে, দেখো একটা বেলুনের বক্রতলের কোথাকার বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 100 বর্গ সেন্টিমিটার এবং এর আয়তন হচ্ছে 150 ঘন সেন্টিমিটার হইলে এর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ, দ্যাট মিন্স আমরা যদি বলি আমাদের উচ্চতা, দ্যাট মিন্স h সমান কত এবং ভূমির ব্যাসার্ধ r সমান কত, এই দুটো জিনিস চাওয়া হয়েছে। তাহলে প্রথমেই আসো, প্রথমে এক কাজ করি, কি কি দেওয়া আছে আমাদের? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, আচ্ছা বক্রতলের ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে? 100। বক্রতলের ক্ষেত্রফল মানে জানো কি? 2 পাই আর এইচ সমান কত? 100 ধরে নিলাম এক। সেকেন্ডলি আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে আয়তন। আয়তন সমান কত বলছে? 150। তাহলে আয়তনের সূত্র কি বলতো? পাই আর স্কয়ার এইচ সমান হচ্ছে 150। এটা ধরলাম আমরা 2 নং। তাহলে আমাদেরকে বের করতে বলছে হচ্ছে উচ্চতা এবং ভূমি ব্যাসার্ধ। দেখো এখানে আর একটা অজানা ভ্যালু, এইচ একটা অজানা ভ্যালু, এখানেও আর একটা অজানা ভ্যালু, এইচ একটা অজানা ভ্যালু। তাহলে 2 চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা চেষ্টা করি কোনো একটা চলককে যদি ভ্যানিশ করে দেওয়া যায়, তাহলে ভ্যানিশ করে দেওয়ার জন্য যদি আমরা এক কাজ করি, 2 নংকে যদি আমরা 1 নং দ্বারা ভাগ করে দেই, দেখো তো কি ঘটে?
পাই আর স্কয়ার এইচ ডিভাইডেড বাই 2 পাই আর ইন্টু এইচ সমান কত? 150 ডিভাইডেড বাই 100। এখন আসলে আমরা একটু কাটাকাটি করি। দেখো এইখান থেকে একটা শূন্য যদি বাদ দিয়ে দেই, দিলাম 5 দিয়ে কাটলে এখানে একটা 2, এখানে একটা 3, তাই না? ওকে, দেখো এইখান থেকে চাইলে এইচ এবং এইচ বাদ দেওয়া যায়। আর কি বাদ দেওয়া যায়? এই পাই পাই অংশ বাদ দেওয়া যাবে। এখানে একটা আছে আর স্কয়ার আর এখানে আছে হচ্ছে আর, তাহলে এই আর এবং এই আর স্কয়ারকে বাদ দিলে এখানে থাকবে একটা অতিরিক্ত আর, এবং এই 2 বাদ যদি দেওয়া হয় তাহলে দেখো ফাইনালি ক্যালকুলেশন করলে আর এর মান কত বলো তো? দেখো তো ফার্স্ট ভ্যালুটা আমরা পেয়ে গেছি কিনা? ফার্স্ট ভ্যালুটা পেয়ে গেছি। দেখো আমরা অলরেডি একটা মান পেয়ে গেছি, তাই না? ওকে, এই আর এর মান আমরা চাইলে যে কোনো একটা সমীকরণে আর সমান 3 এই ভ্যালুটা কোথায় বসাবো বলো? সাপোজ ধরো আমরা 1 নং স্থাপন করি। 1 নং আর এর মান যদি স্থাপন করি তাহলে ফাইনালি দেখো তো এইচ সমান কি এরকম আসবে যে 100 ডিভাইডেড বাই, ওকে দেখো তো এই পাশে 2 গুণ ছিল, এই পাশে যা ভাগ, এখানে পাই গুণ ছিল, এই পাশে যা ভাগ হবে, তাহলে ইনটু 3.1416 ইনটু এই পাশে দেখো একটা আর এর মান আমরা কত পেয়ে গেছি বলো তো? 3, এই যে 3। তাহলে এই যেটাকে ফাইনালি ভাগ করো, ভাগ করলে আমরা যে মান পাবো সেটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, দেখছো কত সহজ ম্যাথ? ওকে, এরপরে আসো, এরপরে আমাদের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে একটি লোহার পাইপের ভিতরের এবং বাইরের ব্যাস দেওয়া আছে যথাক্রমে 12 এবং 14 সেন্টিমিটার। আচ্ছা, একটা লোহার পাইপ বলছে, খেয়াল করো, একটা লোহার পাইপের ভিতরের আচ্ছা ব্যাস দেওয়া আছে, ব্যাস চিন্তা না করে আমরা ব্যাসার্ধ চিন্তা করি। তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো ভিতরের জন্য ভিতরের ব্যাসার্ধ বলো তো কত হবে? ভিতরের ব্যাসার্ধ সেই ক্ষেত্রে 12 ডিভাইডেড বাই 2 এত সেন্টিমিটার, দ্যাট মিন্স 6 সেন্টিমিটার না। ওকে, আর বাইরের জন্য কত দেওয়া আছে? বাইরের জন্য যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 14 সেন্টিমিটার, দ্যাট মিন্স 7 সেন্টিমিটার। এটা কি বের হলো? বাইরের ব্যাসার্ধ। ওকে, না এরপর আসো কি বের করতে বলছে আমাদের বলো তো? পাইপের উচ্চতা। পাইপের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 5 মিটার। আচ্ছা, উচ্চতা এইচ সমান কত দেওয়া আছে? 5 মিটার। আমরা 100 দ্বারা গুণ করে 500 সেন্টিমিটার লিখতে পারি। কেন লিখলাম বলতো? সবগুলো সেন্টিমিটার দেওয়া আছে। ওকে, তাহলে এক কাজ করতে পারি, সেটা হচ্ছে দেখো তো লোহার 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন যদি 7.2 গ্রাম হয় তাহলে লোহার ওজন, ওই পাইপের লোহার ওজন কত? তাহলে এক কাজ করি, একটা পাইপের লোহার আয়তনটা বের করি। সেটা বের করার জন্য দেখো টোটাল বাইরের আয়তন, বাইরের আয়তন, আচ্ছা এক কাজ করি আমরা এখান থেকে ভিতরেরটা, সরি দেখো এখান থেকে ভিতরের আয়তনটা বের করে আগে। তাহলে ভিতরের আয়তনটা কি আসবে? পাই আর স্কয়ার এইচ। তাহলে পাই তো 3.1416 ইনটু আর স্কয়ার বলতে আর এর মান কত? 6 স্কয়ার ইনটু এইচ এর মান হচ্ছে আমরা 500 সেন্টিমিটার ধরে নিছি। দেখো ক্যালকুলেশন করি একটু কত আসবে। 3.1416 ইনটু 34 ইনটু হচ্ছে 500, ওকে খেয়াল করো কত আসলো? 56548 56548.8 এত সেন্টিমিটার কিউব। ওকে, আর দেখো তো এখানে ভিতরের জন্য আসছে কত? এখানের জন্য আয়তন কত আসবে? এখানের জন্য আয়তন আসবে 3.1416 ইনটু 7 স্কয়ার ইনটু হচ্ছে 500। তাহলে কত আসবে? 3.1416 ইনটু হচ্ছে কত? 7 স্কয়ার
ইন্টু হচ্ছে কত 500। দেখো 7696969.2 এত সেন্টিমিটার কিউব। দেখো তাহলে এখন যদি আমরা বলি, দেখো এটা ছিল হচ্ছে ভিতরের জন্য আয়তন, এটার জন্য হচ্ছে, এটা ছিল বাইরের জন্য আয়তন। দেখো তো আয়তন বেশি আছে কোথায়? এটা ছিল দেখো ৭৬৯৬৯.২ আর এটা হচ্ছে ৫৬৫৪৮.৮ এত। তাহলে আমরা বলবো যে দেখো তো লোহার আয়তন কত হয়? তাহলে অতএব লোহার আয়তন দেখো টোটাল, দেখো ভেতরের অংশ সহ টোটাল আয়তন হচ্ছে ৭৬৯৬৯ 76969.2 মাইনাস ৫৬০০০ কত ৫৪৮.৮। ওকে, না এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। ৭৬৯৬৯.২ মাইনাস হচ্ছে ৫৬৫৪৮ কত ২০৪20.4 এত সেন্টিমিটার কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের লোহার আয়তন। দেখো লোহার আয়তন যদি এত হয়, বলেই দিছে এখানে, দেখো প্রশ্নে বলেই দেওয়া হয়েছে যে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন কত 7.2 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে অতএব লোহার ওজন সমান কত ২০৪20.4 ইন্টু এক ঘন সেন্টিমিটার ওজন কত 7.2 এত কি আসবে বলতো, এত গ্রাম। তাহলে এই মানটাকে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে হচ্ছে 7.2 দ্বারা। ১,৪৭,০২৬ ১,৪৭,০২৬.88 গ্রাম। দেখো যেহেতু মানটা অনেক বড় আসছে, তাহলে আমরা এক কাজ করি, গ্রাম থেকে কেজিতে কনভার্ট করে দেই। এই মানটাকে ভাগ করে দিব হচ্ছে ১০০০ দ্বারা। তাহলে ১৪৭,০২৬.০২৬88 কেজি, এত কেজি। তাহলে এই যেটা হচ্ছে আমাদের, আমরা কেজি বা কিলোগ্রামও লিখতে পারি, কিলোগ্রাম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আসা আরেকবার আমরা একটু ম্যাথটা রিভিউ করি। ম্যাথে আমাদের কি দেওয়া ছিল? ম্যাথে আমাদের জন্য দেওয়া ছিল কি দেওয়া ছিল, আমাদের লোহার পাইপের ক্ষেত্রে ভিতরের এবং বাইরের ব্যাস দেওয়া আছে, সেখান থেকে আমরা প্রথমে ব্যাসার্ধ বের করে নিয়েছিলাম। আর যেটা বলে দিয়েছিল সেটা হচ্ছে উচ্চতা 5 মিটার বলছিল, আমরা সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করে নিয়েছিলাম। দেন তারপরে কি করেছি, আমরা ভিতরের জন্য আয়তন বের করেছি, আবার বাহিরের জন্য আয়তন বের করেছি। তাহলে বাহিরের টোটাল আয়তন থেকে আমরা ভিতরের আয়তনটা মাইনাস করে দিয়েছিলাম, এতে করে আমরা লোহার আয়তনটা পেয়েছিলাম। এবং 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন বলে দেওয়া হয়েছিল কত বলতো, বলে দেওয়া হয়েছিল 7.2 গ্রাম। তাহলে আমরা লোহার টোটাল আয়তন পেয়েছিলাম হচ্ছে ২০,৪20.4 ঘন সেন্টিমিটার। তাহলে সেটাকে আমরা গুণ করেছি এবং ফাইনালি যে মানটা আসছে গ্রামে, সেটাকে আমরা ১০০০ দ্বারা ভাগ করে কিলোগ্রাম বা কেজিতে কনভার্ট করে দিয়েছি। ওকে, বুঝতে পারছি আমরা সবাই?